বুকে ব্যথায় সৃষ্টি করলেও আজকের এই কান্না থেকে সুখ সুখ অনুভূতি দিচ্ছে। কেন? কারণ এই কান্না যে স্বয়ং আশিয়ানের জন্য। হায়ের এই ক্ষণে ক্ষণে কেঁদে বুক ভাসিয়ে ফেলা আশিয়ানের কোনো কালেই পছন্দ ছিল না, ন্যাকামি লাগতো তার এসব। কিন্তু আজ তার ভীষণ ভালো লাগে কান্না। হায়ার চোখের অশ্রু বলে দিচ্ছে সে ঠিক কতটা ভালোবাসে আশিয়ানকে। হায়া আশিয়ানের হাতটা নিজের কপালে ঠেকিয়ে রেখে ফুপিয়ে চলছে অনবরত। আশিয়ান নিজের হাতটা আলতো করে ছাড়িয়ে নেয়। তারপর হায়ার চোখের অশ্রু মুছিয়ে দিয়ে হাত বাড়িয়ে হায়ার দাঁত থেকে তার ওষ্ঠ ছাড়িয়ে নেয়। মেয়েটা কান্নার ধমকে ঠোঁট কামড়ে ধরে রেখেছে, যার কারণে তার গোলাপি ওষ্ঠজোড়া রক্তবর্ণ ধারণ করেছে। আশিয়ান হায়ার নিচের ঠোঁট স্লাইড করতে করতে বলে, আর কাঁদে না, আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ মাঝে মধ্যে বিপদ দেন বান্দাকে পরীক্ষা করার জন্য। এই ধরো তোমার একটা পরীক্ষা হয়ে গেল। তুমি আমায় কতটা ভালোবাসো বা আমার অসুস্থতায় কতটা পাগলামি করতে পারো তা আমায় দেখিয়ে দিল উপরওয়ালা। তোমার এসব পাগলামি দেখে আমি তোমার প্রতি আরো দুর্বল হয়ে পড়লাম। মন চাইছে তোমায় অধরে অধরে ভরিয়ে দেই। একটা অ্যাক্সিডেন্ট তোমায় আমায় আরো কতটা কাছে নিয়ে আসলো, এটা তুমি একটাবার ভেবে দেখেছো? যে তোমায় আমি ধরে বেঁধেও চুমু দেওয়াতে পারতাম না, সেই তুমি আজ নিচ থেকে চুমু দিলে। কত পাগলামি দেখালে। এজন্যই বলে যা হয় ভালোর জন্যই হয়। চুমু দেওয়ার কথাটা হায়ার পছন্দ হলো না। কাল রাতেও তো কতগুলো আদর দিল নিচ থেকে, আর আজ সকালে আসেন সেগুলো ভুলে গেল। হায়া নাক টেনে মেয়েকে রাগ দেখিয়ে বলে, মিথ্যে বলবে না অসভ্য লোক। কাল রাতেও তো কতগুলো দিলাম, আজ সব ভুলে গেলেন? সেগুলো তো আমায় উস্কে দেওয়ার জন্য ছিল, যাতে আমি তোমায় আরো বেশি করে আদর দিই। কথাটা বলে আসেন হায়াকে একটা চোখ টিপ দিয়ে অসভ্য মার্কা হাসি দেয়। এদিকে আসেনের কথা শুনে হায়া ভীষণ লজ্জা পেয়ে যায়। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে আসেনের হাতটা সাবধানে রেখে তড়িঘড়ি করে কেবিন থেকে বের হতে হতে বলে, আমি সবাইকে ডেকে নিয়ে আসি, আপনি চুপচাপ শুয়ে থাকুন। আসেন গলা উঁচু করে বলে, এই তুমি কি লজ্জা পেলে? দেখি দেখি দেখি, এদিকে ঘুরো তো। তোমার লজ্জা পাওয়া মুখটা একটু দেখি তো। কাল তো আদর করেই কুল পেলাম না, মুখ দেখবো কখন? এদিকে আসো তো। হ্যাঁ সবটাই শুনে কিন্তু তাও আসেনের দিকে ফিরে তাকায় না। সে পা চালেই কেবিনের বাইরে এসে পড়ে। ভীষণ লজ্জা পেয়েছে বেচারি। আসেন তার এমন মুখ লুকিয়ে চলে যাওয়া থেকে হা হা করে হেসে দেয়। আসেনের কেবিন ভর্তি হয়ে রয়েছে তার ভালোবাসার মানুষদের দ্বারা। তারা দুই পাশে মাথার কাছে বসে আছে তার দুই মা। একজন তার জন্ম দেয়নি, আরেকজন তার ভালো মা ওরফে তার শাশুড়ি। দুইজনই কিছুক্ষণ পর পর তার দিকে তাকিয়ে কেঁদে উঠেছে। দুই বংশের প্রথম সন্তান হিসেবে সকলের কাছে ভীষণ আদরের আসিয়ান। স্পর্শ আবরারের একমাত্র সন্তান আসিয়ান। তার স্বভাবতই সে তার বাবা মায়ের যক্ষের ধন। স্পর্শ কেবিনে ঢুকে ছেলের কাঁটা ছেঁড়া মুখ দেখে সে কি কান্না! আবরার অনেক কষ্টে তাকে শান্ত করেছে। হানিয়ারও তাই করেছিল। এই ছেলেটাই তো তাকে প্রথম মাম্মা বলে ডেকে মাতৃত্বের সাথে পরিচয় করে দিয়েছিল। আসিয়ান অসুস্থ গলায় বলে, আম্মু মাম্মা, আমি ঠিক আছি তো, তোমরা প্লিজ আর কান্না করো না। তোমাদের কান্না আমার ভালো লাগে না একটু। হানি আসিয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই যে আমাদের কাছে কি সেটা বুঝবি না আব্বু। আমরা কি সাধে কাঁদছি? আমাদের সন্তান অসুস্থ আর আমরা কাঁদবো না? এখন হয়তো আমাদের অনুভূতি বা তুই বা তোরা বুঝতে পারবি না। যেদিন বাবা মা হবি সেদিন ঠিকই বুঝবি সন্তানের গায়ে পড়া একটা ছোট্ট আঁচড়ও বাবা মার বুকে কতটা লাগে। সন্তানের কথায় আসিয়ান আর চোখে হায়ার দিকে তাকায়। দেখতে পায় মেয়েটাও তার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। আসেন হতাশ, বড্ড হতাশ। জাবিয়ান আসেনের কাছে এগিয়ে এসে বলে, আব্বু, একটু সাবধানে গাড়ি চালাবে না? দেখলে তোমার একটা অসাবধানতা তোমার কতটা ভোগাচ্ছে। পরবর্তীতে গাড়ি চালানোর সময় অন্য কিছু ভাববে না, জাস্ট গাড়ি চালানোতে মন দেবে। জাবিনের কথাগুলো শুনে আসেনের কিছুটা একটা মনে পড়ে যায়। সে চোয়াল শক্ত করে বলে, বাবাই, আমি গাড়ি সাবধানেই চালাচ্ছিলাম, কিন্তু আমার অ্যাক্সিডেন্টটা প্রিপ্ল্যান ছিল বলেই আমি ধারণা করছি। আসেনের কথায় যেন কেবিনের মধ্যে বোম ফেলায়। সবাই অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। প্রিপ্ল্যান্ড মানে? কেউ ইচ্ছে করে আসেনের অ্যাক্সিডেন্ট করিয়েছে? কিন্তু কেন? ছেলেটা 5 বছর পর দেশে আসলো, কিছু মাস আগেই। এর মধ্যে এমন কোনো সূত্র বানিয়ে ফেললো যেখানে তার জীবন পর্যন্ত নিতে চাইছে। আবরার চিন্তিত হয়ে বলল, কি বলছো তুমি? প্রি প্ল্যান্ড মানে? কেউ তোমায় ইচ্ছে করে মারতে চাইবে কেন? দেশে ফিরলে এই কয় মাস হলো, এর মধ্যে এমন কোন কাজ করলে যার কারণে তোমার জান নিয়ে টানাটানি পড়ে গেছে?
জানি না আব্বু, কিন্তু আমি 80% শিওর এটা কেউ ইচ্ছে করে করেছে। ইদানিং কয়েকদিন ধরে আমার উপরে ছোট বড় অ্যাটাক হচ্ছিল, আমি সেগুলো জাস্ট নর্মাল কোইন্সিডেন্ট হিসেবেই অদেখা করে যাচ্ছিলাম। কিন্তু আজ আমি অনেকটাই শিওর যে কেউ ইচ্ছে করেই এসব অ্যাটাক করাচ্ছে আমার উপর। সবাই হতবাক হয়ে যায় আশিনের কথাগুলো শুনে। আশিন আবারও বলা শুরু করে। আজ আমার 12টার দিকে ক্লাস থাকে, আমি 11:30 বাসা থেকে ভার্সিটির জন্য রওনা দিই। গাড়ি চালাতে চালাতে আমি খেয়াল করি একটা ট্রাক আমার গাড়িটাকে ফলো করছে। আমি বারবার নিজের গাড়ি সাইড করে তাকে সামনে যাওয়ার জায়গা করে দিই, কিন্তু সে আমায় ওভারটেক তো করেই না, বরং আমার গাড়িকে হিট করতে চায়। আমি তার মতলব আন্দাজ করতে পেরে এমন একটা রাস্তায় গাড়িটা ঢুকিয়ে দিই যেখানে সে বিশাল আকৃতির ট্রাকটি ঢুকতে পারবে না। তারপর ভার্সিটি চলে যাই। বিকেলের দিকে ক্লাস শেষ করে গাড়ি নিয়ে বের হয়ে রওনা হই অফিসের উদ্দেশ্যে। তখন আমি সকালের এই ঘটনায় একদমই ভুলে গেছিলাম। হঠাৎ লুকিং গ্লাসে সেই ট্রাকটা আবার দেখতে পেয়ে আমার সকালে সেই কথাটা মনে পড়ে যায়। কিন্তু এবার কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ট্রাকটি আমার গাড়িটিকে জোরে হিট করে। প্রথমে আসতে দিলেও সেকেন্ডবার বেশ জোরেই দেয়। আমার গাড়িটা কয়েকবার পল্টি খেয়ে একটা গাছের সাথে গিয়ে লাগে। গাড়ির তেলের ট্যাঙ্ক লিক হয়ে সেখান থেকে তেল পড়া শুরু করছিল, বোঝাই যাচ্ছিল যে কোনো সময় গাড়িটা ব্লাস্ট করবে। আমি অনেক কষ্টে কোনো মতে গাড়িটা থেকে বের হয়ে কয়েক কদম হাঁটতেই সেটা ব্লাস্ট করে। মাথায় চোট পাওয়ার কারণে আমি মাটিতে পড়ে যাই। জ্ঞান হারানোর আগে আমি দেখতে পাই 2জন মাস্ক পরা লোক একটা রড জাতীয় কিছু নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তারপর আর আমার কিছু মনে নেই। হসপিটালে আনার আগে আমার অবশ্য একবার জ্ঞান ফিরেছিল। তখন আমি নিজেকে অ্যাম্বুলেন্সে আবিষ্কার করি। আমায় উদ্ধার করা একজন লোক জানায় গাড়িটা ব্লাস্ট হওয়ার বিকট শব্দ শুনে এবং সেখানকার আশেপাশের লোকেরা আমায় রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আর তারাই হয়তো তোমাদের কাউকে ফোন দিয়ে আমার কথা বলেছে। দীর্ঘ এক বক্তৃতা শেষে আশিয়ান থামে। স্বাভাবিকের চেয়ে একটু জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অসুস্থ হওয়া একসাথে এতগুলো কথা বলে হাঁপিয়ে উঠেছে সে। অন্যদিকে তার এসব কথা শুনে বাকি সবাই যেন রিয়েক্ট করতেও ভুলে গিয়েছে। এমন জঘন্যভাবে আশিয়ানকে মারার প্ল্যান করা হয়েছে বলে তারা ভাবতেও পারছে না। কিন্তু কে এমনটা করলো? কার সাথে আশিয়ানের এমন রক্তের শত্রুতা? আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। আশিয়ানের অসুস্থতাও জাহান জাহিনের বিয়ের আয়োজন এসব নিয়ে মাঝের দিনগুলো কিভাবে যে হাওয়ার মতো উড়ে চলে গেল কেউ বোধহয় টেরই পেল না। আজ জাহান জাহিনের বিয়ে, এরই মাঝে আশিয়ানের একটা অপারেশনও হয়েছে। অ্যাক্সিডেন্টের কারণে তার মাথার পেছনের দিকে কিছু কাঁচ ফুটে থাকায় অপারেশনটা মূলত করা হয়। জাবিয়ান হানিয়া চেয়েছিল জাহান জাহিনের বিয়েটা পেছাতে, কিন্তু আশিয়ানে তাদের মানা করে এমনটা করতে। কারণ তার অ্যাক্সিডেন্টের আগে বেশ কিছু আত্মীয় স্বজন চেনা পরিচিতদের দাওয়াত দেয়া শেষ করে গিয়েছিল। তারা না হয় ছেলেপক্ষ। বিয়ে পেছানোটা নিয়ে তেমন কোনো কথা না শুনতে হলেও মেয়ে পক্ষকে কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে সেই বিষয়টা আশিয়ান সবাইকে বোঝায়। প্রথমে সবাই তার কথা না মানলেও পরবর্তীতে হায়া বুঝালে তারা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয় তাদের কথায়। প্রাণপ্রিয় ভাইদের বিয়েতে হায়ার তেমন উপস্থিতি লক্ষ্য করা যায় না। ভাইরা যেমন প্রিয় তেমনি বরটাকেও তো সে পাগলের মতো ভালোবাসে। এই কয়েকদিনে হায়াকে আশিয়ানের পাশ থেকে টেনেও কেউ সরাতে পারেনি। আশিয়ান বলার পরও সে বাসায় যায়নি একবারের জন্য। তার এমন পাগলামি দেখে স্পর্শ আবরার নিশ্চিত হয়ে যায় যে হায়া থাকতে আশিয়ানের আর কাউকে তেমন প্রয়োজন পড়বে না। তারা দুজন হায়াকে আশিয়ানের কাছে রেখে তালুকদার বাড়ি চলে যায় হানিয়া জাভেনকে বিয়ের আয়োজনে সাহায্য করতে। জাইন সাদা শেরওয়ানি গায়ে জড়িয়ে মাথায় পাগড়ি পরে আয়নের সামনে দাঁড়িয়ে আছে, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এমন সাজেই তো তার প্রেয়সী তাকে দেখতে চেয়েছিল। সে সাজলো প্রেয়সীর মন মতো করে, কিন্তু প্রেয়সীর জন্য না, অন্য কারোর জন্য। সমাজ বলে পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু সমাজের এই তথাকথিত কথাটি মিথ্যা প্রমাণিত হয়ে তালুকদার পুরুষদের কাছে একবার না বারংবার। জাইন যেদিন থেকে শুনেছে তার বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকেই শুরু হয় তার নীরব অশ্রু ছড়ানো। রাতের আধার বদ্ধ রুম ও সেজদার জায়গা জানে সে কত করুণভাবে অশ্রু ছড়িয়েছে, কত আকুতি মুনিতি করে নিজের রবের কাছে সাহায্য চেয়েছে নিজের ভালোবাসাকে আপন করে নেয়ার জন্য। বারবার একটাই কথা বলে, এমন কিছু একটা করে দাও মালিক, যাতে আমি তোমার সারা জীবনের জন্য তোমার কাছে আরো একবার কৃতজ্ঞ হয়ে যাই। আমার মন খারাপ তোমার থেকে ভালো কেউ জানে না। তুমি আমার ধৈর্যগুলোর ফল দাও মালিক। জাইন অপেক্ষায় আছে এমন এক চমকপ্রদ কিছু দেখার যা সে কখনো কল্পনাতেও আনেনি। এই অপেক্ষা সে কবুল বলে সেই অপরিচিত রমণীকে নিজের নামের সাথে জড়ানোর আগ পর্যন্ত করবে। জাইন, হলো তোমার? লেট হয়ে যাচ্ছে তো আব্বু। মায়ের ডাকে জাইনের হুঁশ ফিরে। সে ড্রেসিং টেবিলের সামনের দিকে টিস্যু নিয়ে মুখটা মুছে নেয়। তারপর মাথার পাগড়ি আরেকবার ঠিক করে নিয়ে দরজা খুলে বের হয়ে আসে। মুখে জোড়াতালের হাসি ফুটিয়ে বলে, আমি রেডি আম্মু,
চলো যাওয়া যাক। হানিয়া ছেলেকে মন ভরে দেখতে থাকে। তার ছোট্ট জাহান জাইনের আজ বিয়ে। এই তো সেদিন না সে জানতে পারলো তার গর্ভে তার আর জাভিয়ানের ভালোবাসার অংশ ঠাঁই নিয়েছে। সেদিন কি কান্নাটাই না কাঁদলো দুজন। তারপর আস্তে আস্তে বাবার পাগলামি ভরা ভালোবাসা আর মায়ের উজাড় করা স্নেহ বড় হতে শুরু করলো তারা। দিন কত তাড়াতাড়ি চলে যায় তাই না? হানিয়া যেটাকে সেদিন মনে করছিল সেই দিনটা ছিল আজ থেকে আরো ২৬ বছর আগে। মাঝেতেই ২৬টা বছর, ২ যুগেরও বেশি হয় কেমনে পার হয়ে গেল তার টেরই পেল না। হানিয়া ছেলে ২ গাল হাতে রেখে তার মাথাটা নিজের মুখের কাছে এনে কপালে স্নেহের পরশ দেয়। তারপর কিছু একটা বিড়বিড়ে পড়ে তার মাথা থেকে শুরু করে পুরো শরীর ভুর দেয়। চোখে অশ্রু নিয়ে বলে, আমার জাহান জাইনটা কবে এত বড় হয়ে গেল টেরই পেলাম না। আজ তাদের বিয়ে, কয়েকদিন পর আমি দাদি হব। ভাবতেই মনটা ভরে উঠেছে খুশিতে। জাইন মায়ের চোখে চোখ রাখাই ছিল। সে সহজে বুঝতে পারে আজ তাদের মা কতটা খুশি তাদের জন্য। মায়ের খুশি দেখে জাইনের মনে প্রশান্তির হাওয়া বয়ে যায়। কিন্তু পরক্ষণে আদিবার কথা মনে করেই বুক চিনচিনিয়ে ব্যথা করতে শুরু করে। এরই মাঝে জাভিয়ান তড়িঘড়ি করে এসে বলে, কি হলো নাকি তোমাদের? সেন্টার পৌঁছাতে তো টাইম লাগবে, চলো তাড়াতাড়ি। হানিয়া নিজের চোখের পানি মুছতে মুছতে বলে, হ্যাঁ, এই তো রেডি জাইন, তোমরা এখনই রওনা দিয়ে দাও। জাভিয়ান হানিয়ার কথা শুনে বলে, আমরা রওনা হব মানে? তুমি যাবে না আমাদের সাথে? হানিয়া হালকা হেসে বলে, মায়েদের ছেলের বিয়ে দেখতে হয় না জানো না? এখন কথা না বাড়িয়ে রওনা দাও তো আপনারা। জাভিয়ান হানিয়ার এমন কথা শুনে প্রচন্ড রেগে যায়। সে রাগান্বিত গলায় বলে, দেখো, মেজাজ খারাপ করবে না আজকের মতো একটা দিনে। আমি অবাক হয়ে গেলাম তোমার কথা শুনে। এসব কুসংস্কার তুমি কবে থেকে মানা শুরু করলে? যাবে থেকে নিজে মা হয়েছি তবে থেকে। আমার যা কাছে সবকিছুই আগে, আমার পরিবার ও সন্তানের সুরক্ষা। জাহিন মায়ের আঁচল নিজের হাতে পেঁচিয়ে বলে, তুমি না গেলে আমিও যাব না। এখন তুমি ডিসাইড করো তুমি যাবে কিনা। আর আমি কিন্তু সিরিয়াস আম্মু আজ। হানিয়া জাইনের কাজ আর কথায় হেসে দেয়। সে হাসতে হাসতে বলে, একটু পর বউয়ের আঁচলে বাধা পড়বে যে ছেলে, সে নাকি এখন মায়ের আঁচল ধরে ঘুরছে। জাহিন হানিয়ার কথা শুনে রেগে যায়। সে গম্ভীর গলায় বলে, আমার মা আমার কাছে সবার আগে। বউ থাকবে বউয়ের জায়গায়, আর আমার মা থাকবে মায়ের জায়গায়। আমার মা বউ আর মায়ের মধ্যে সমতা কিভাবে করতে হয় তা আমাদের শিখিয়েছে। তাই এইসব কথা বলে লাভ নেই। জাভেন হানিয়া জাইনের কথা শুনে তৃপ্তির হাসি দেয়। হানিয়া তাদের বাপ বেটাকে কত করে বোঝায় সে যাবে না, কিন্তু ঘাড়তারা তালুকদাররা বুঝলে তো। এরে মাঝে স্পর্শ আবরারা বাকিরা এসে জাভেন আর জাহিনের সাথে তাল মেলায়। হানিয়া না পেরে বলে, জাহানটা তো এখনো এলো না। আমি না হয় ওকে রেডি করিয়ে তারপর ওর সাথে আসবো নে। স্পর্শ ফট করে বলে ওঠে, তুমি যাও জায়েনদের সাথে, আমি আর আশিয়ানের বাবা জাহানকে নিয়ে আসবো নে। একটু আগেও নিয়ে জাহানকে ফোন দিয়েছিল, প্রায় এসে পড়েছে। আধা ঘন্টার মতো লাগবে নাকি? আমি ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে রেডি করিয়ে নিয়ে আসবো, তুমি টেনশন করো না তো। স্পর্শ কথার পর হানিয়া না বলার আর কোনো সুযোগ পায় না। অগত্যা থাকে জামিয়ান জাইনের সাথে রওনা হওয়া লাগে। জাহান স্পর্শ আবরার একটু আগে এসে পৌঁছেছে কমিউনিটি সেন্টারে। জাহানের মন তো খুশিতে উড়ু উড়ু করছে। সে অপেক্ষায় আছে এই সময়টায় যখন সে ৩ কবুল বলার মাধ্যমে তার প্রেয়সীকে নিজের রানী করে নেবে। জাহান আসার কিছুক্ষণ পরই বরকনেদের স্টেজে আনা হয়। হাসি ঠাট্টায় মেতে থাকা হলরুম গম্ভীর রূপ ধারণ করে। জাহান বড় হলেও জাইনের বিয়েটা আগে পড়ানো হয়। জাবিয়ান হানিয়া জাইনের পাশে এসে দাঁড়ায়। জাইন এক প্রকার হতাশ হয়ে সব আশা ছেড়ে দিয়ে নিজেকে প্রস্তুত করে সারা জীবন ভালোবাসা না পাওয়ার অনলে জানার জন্য। জাইন আর কনেকে মুখোমুখি বসানো হয়। তাদের মাঝে ফুল দিয়ে বানানো একটা পর্দা। কাজী আগে কনের কাছে যায় তার সম্মতি নেওয়ার জন্য। জাহিন নিজের ভাবনা এতটাই অন্যমনস্ক ছিল যে এরই মাঝে কনের কবুল বলা হয়ে গিয়েছে। এবার কাজী আসে জাইনের কাছে। কাজী সাহেব বলা শুরু করেন, জাইন তালুকদার হায়াত, আপনি কি আদিব মাহমুদের একমাত্র কন্যা? আদিবা মাহমুদকে 10 লক্ষ দেনমোহর ধার্য করিয়া ইসলামিক শরীয়ত মানিয়ে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করিতে রাজি আছেন? থাকলে বলুন, আলহামদুলিল্লাহ, কবুল। আদিবা মাহমুদ নামটি শুনে জাইন তড়াক করে তার মাথা উঠায়। সে নিজের কনেকে বিশ্বাস করতে পারছে না। এটা কি তার ভ্রম নাকি বাস্তব?
সে গাধার মতো হা করে কাজী সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকে। কাজী সাহেব আরো কয়েকবার বলেন, কিন্তু জাহিন নিজের অবাকতা কাটিয়ে উঠতে পারে না। সবাই অবাক জাহিনের এমন নিস্তব্ধতায়। কেউ কেউ কানাঘুষা শুরু করে দিয়েছে। এমন অবস্থায় তার পাশে দাঁড়িয়ে থাকা জাবিয়ান জাহিনের কানের কাছে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলে, আব্বু কবুল বলে দাও, আদিবা মামুনি কিন্তু কেঁদে দেবে দেবে অবস্থা। জাহিন বাবার কথা শুনে একবার তার মুখের দিকে তাকায়, তারপর হুট করে হুড়মুড়িয়ে পরপর 3 বার কবুল বলে দেয়। কবুল কবুল কবুল। তার এমন কাজে সে যেমন ব্যাকুল হয়ে যায়, তেমনি উপস্থিত সকলেও। কাজী সাহেব এতবার বলার পরেও যে ছেলেটা কবুল বলেছিল, সে হঠাৎই এক নিঃশ্বাসে কবুল বলে দেয় সবাই একটু চমকেই যায়। তারপর হঠাৎই সবাই হা হা করে হেসে দেয়। হাসাহাসি থামিয়ে সদ্য বিয়ে করা বর বউকে মুখোমুখি করা হয়। তাদের মাঝে থাকা ফুলের পর্দাটা সরিয়ে দেওয়া হয়। যাই নিজের জায়গা ছেড়ে আদিবার সামনে এসে দাঁড়ায়। তারপর আদিবার মুখের উপর থেকে ঘোমটাটা সরিয়ে দেয়। কনের সাজে থাকা প্রেয়সীকে দেখে জাইন কয়েক মুহূর্তের জন্য নিজের আশেপাশে সব কিছু ভুলে যায়। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আদিবার দিকে। তার নিজের অজান্তেই মুখ দিয়ে বের হয়ে যায়। আদিবাও তাদের আশেপাশে দাঁড়িয়ে থাকা কাজিন সমাজ জাইনের কথাটা শুনে ফেলে। আদিবার এমন কথায় লজ্জায় নিজের মুখটা আরও নামিয়ে নেয়। মাশাল্লাহ, এ তো সাক্ষাৎ জান্নাতের হুর। অন্যদিকে কাজিন সমাজ ও হো বলে চেঁচিয়ে ওঠে। জাইন তেমন তাদের চেঁচামেচিতে ঘোর ভাঙে। সে নিজেও কিছুটা লজ্জা পেয়ে গিয়েছে। পরপর 2 বার বোকার মতো কাজ করায়। জাইন আদিবার পাশে বসে পড়ে। জাবিয়ান জাইনের কাঁধে হাত রেখে বলে, কি বলেছিলাম না, তোমাদের কোনো খারাপ চাওয়ার আগেই আমরা যে নিঃস্ব হয়ে যাব। মিলল তো আমার কথার সাথে? জাইন বসা থেকে উঠে বাবাকে জড়িয়ে ধরে। তার চোখ দিয়ে সুখের অশ্রু গড়িয়ে পড়ে জাবিনের কাঁধে। সে আলিঙ্গনরত অবস্থায় বলে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। জাবেদ জাইনের কাঁধ চাপড়ে তাকে সান্ত্বনা দেয়। তারপর তাকে নিজের জায়গায় বসিয়ে হানিয়া জাবিয়ান জাহানের কাছে এসে দাঁড়ায়। কাজী সাহেবও কনের কাছে গিয়ে তার সম্মতি নিয়ে আসেন। তারপর জাহানের কাছে এসে পূর্বের মতো বলতে শুরু করেন, জাহান তালুকদার হামজা, আপনি কি রাহাত চৌধুরীর একমাত্র মেয়ে? রাহানুমা চৌধুরী রাহাতকে 10 লক্ষ টাকা ধার্য করিয়া ইসলামিক শরীয়ত মানিয়ে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করিতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। জাহান কনের নামের জায়গায় রাহার নাম শুনে বড় বড় চোখে তাকিয়ে থাকে কাজী সাহেবের দিকে। মানে কি, মেহেরিমানা তার বউ, তাহলে তার জায়গায় রাহা কেন? কাজী সাহেবও সকলে ভাবে জাহানও হয়তো জাইনের মতো চমকে গিয়েছে, কিন্তু বিষয় তো তা না। জাহান অবাক চোখে তার বাবা মায়ের দিকে তাকায়। দেখতে পায় তারা হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। কাজী সাহেব আবারও কথাগুলো জাহানকে বললে জাহান নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায়। তার পুরো শরীর কাঁপছে। সে কাঁপা কাঁপা গলায় বলে, আমি এই বিয়ে করতে পারবো না। সকলের হাসি তামাশা নিমিষে শান্ত হয়ে যায়। এবার বাকিরা জাহানের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। জাবিয়ান হানিয়া জাহানের কাছে এসে বলে, কি বলছো তুমি এসব জাহান? কেন বিয়ে করতে পারবে না রাহাকে তুমি? কারণ আমি আমার ভালোবাসার মানুষটিকে ছাড়া আর কাউকে নিজের স্ত্রী হিসেবে মানতে পারবো না বাবা। হ্যাঁ, তো তোর সাথেই তো হচ্ছে তোমার বিয়ে। হ্যাঁ, ভালোবাসার মানুষ রাহা মামুনির সাথেই তো আমরা তোমার বিয়ে ঠিক করেছি। জাহান হানিয়ার কথা শুনে যেমন অবাক হয় তেমনি উত্তেজিত হয়ে যায়। সে চিৎকার করে বলে, আমার ভালোবাসার মানুষ রাহা কোনো কালেই ছিল না আম্মু। আমি হায়ার বান্ধবী মেহরিমাকে ভালোবাসি 2 বছর যাবত। জাবিন হানিয়া হতভম্ব হয়ে জাহানের দিকে তাকিয়ে থাকে। এর মাঝে স্টেজে হায়া উঠে আসে। সেও প্রচণ্ড অবাক রাহাকে কনের জায়গা দেখে। তার উপর সে যখন তার মায়ের মুখে শুনল জাহানের ভালোবাসা রাহা নাকি তার ভাইয়ের ভালোবাসার মানুষ, তখন সে আরও অবাক হয়ে যায়। হায়া তার বাবা মাকে বলে, জাহিন আর আদিবাও একই কথা বলে। জাবিন তাদের কথা শুনে অবাক হয়ে বলে, তাহলে রাহাত যে বলল রাহা মামুনি আর জাহান নাকি একে অপরকে ভালোবাসে, তাই তো আমরা এই বিয়েতে মত দিলাম। রাহাত কি তাহলে মিথ্যা বলল? কথাটা বলে জাবিয়ান সহ সকলে রাহাতের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। এদিকে রাহাত ভাবতেও পারেনি তার তরি তীরে এসে এমন বাজেভাবে ডুবে যাবে। জাবিয়ান রাহাতের সামনে এসে বলে, কি হলো রাহাত? তুমি তো আমায় বললে তোমার মেয়ে আর আমার ছেলে নাকি রিলেশনে আছে, কিন্তু আজ তো দেখছি ভিন্ন কিছু। তুমি আমাকে মিথ্যে বললে কেন?
রাতের মুখে কোনো কথা নেই, সে আমতা করতে থাকে। জাবেন এবার প্রচণ্ড রেগে যায়। কথা যখন তার পরিবারের সম্মান আর তার ভালোবাসার মানুষগুলোর সুখের বিষয় হয়, জাবেন তখন অ্যাকচুয়াল পরিমাণ কম্প্রোমাইজ করতে রাজি নয়। সে রাগী গলায় চেঁচিয়ে বলে, কি হলো বলছো না কেন? কেন আমাদের মিথ্যা বললে? কেন এমন ছলাকলা করে আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিচ্ছিলে? চুপ করে আছো কেন বলো? সেন্টারে উপস্থিত সকলে জাবিনের এমন রাগ দেখে অবাক হয়ে যায়। একসময় এমন রাগী জাবিনকে দেখে সকলের অভ্যাস থাকলেও সময়ের সাথে সাথে তারা ভুলে গিয়েছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।